তার লাইফের একটাই টার্গেট আছে, একজন মানুষের অহংকার, তার রূপকে নিয়ে যে অহংকার আছে সেটা ভাঙতেই হবে। এবং তার জন্য সে যে জিনিসটা করতে চলেছিল তার আগে তার কিছু পরীক্ষা করতে হবে, এবং এই পরীক্ষাগুলো তার মানুষের উপরেই করতে হবে। তো সে একদিন রাত্রেবেলা তার স্কুটি নিয়ে রাস্তায় ঘুরে বেড়াতে থাকে, এবং ঘুরে বেরিয়ে সে টার্গেট করে যেসব ভবঘুরে মানুষ আছে তাদের উপর। সে একটা জায়গায় একটা ভবগুরুকে টার্গেট করে, অ্যান্ড দেন সাডেনলি সে যখন তার কার্যটা সিদ্ধি করতে যাচ্ছে, দ্যাট দ্য মোমেন্ট ওই এরিয়াতে সে পুলিশ দেখতে পায়। সে ওখান থেকে চলে যায়। নেক্সট ডে আবার সেখানে সে যায়। ভবঘুরেরা সাধারণত যেখানে থাকে সেখানেই খায়, সেখানেই ঘুমায়। তারা ওই রকমই ওই জায়গাতে কয়েকদিন থাকার পর অন্য একটা জায়গায় চলে যায়। পাগলরা কিছুটা যাযাবরের মতন একটা লাইফ কাটায়, এটা আপনারা কম বেশি লক্ষ্য করেছেন। তো সেই ব্যক্তিও জানতো এই যে লোকটা রাস্তার পাশে শুয়ে আছে, এখানে হাইস্ট টু হাইস্ট 1 সপ্তাহ থাকবে। এর উপর টেস্টিংটা যদি তাড়াতাড়ি না করা হয় অন্য কোথাও চলে যাবে, দেন আবার নতুন করে তাকে লোক খুঁজতে হবে। সে পুলিশ কখন থাকে না এই জিনিসটা বারবার ওই স্থানে গিয়ে আইডেন্টিফাই করার চেষ্টা করে, কিন্তু সে জানতো না ততক্ষণে সে পুলিশের নজরেও চলে এসেছে। পুলিশও তাকে দেখে ফেলেছে স্কুটি করে এই ব্যক্তিটা বারবার এখানে কেন আসে। তাকে একদিন পুলিশ দাঁড় করায়, এবার সে দাঁড়াতে বাধ্য হয়, তাকে কোশ্চেনিং করা হয়। সে বলে যে স্যার আমার বাড়ি এখানে। পুলিশ আরও কনফার্ম হওয়ার জন্য চলো তো তোমার বাড়ি কোথায় সেটা একটু দেখে আসি। পুলিশ সেখানে যায়। তারা ভাবে যে এটা হয়তো একটা নর্মাল ব্যাপার, তারা একটু বেশি সন্দেহ করে ফেলেছে। কিন্তু পুলিশ যদি স্কুটির সিটটা একটু তুলতো, তার নিচে যে স্টোরেজের জায়গাটা আছে সেটা যদি তারা একটু দেখতো, দেন একজনের কপালটা অন্তত পুড়তো না। এই জায়গাতে সেই ব্যক্তি তার যে পরীক্ষা আছে তাতে সে ফেল করে যায়। এবার সে ডিসাইড করে তার এক শত্রু আছে। সে তো অন্য একজনের অহংকার ভাববে, কিন্তু তার তো আরও অনেক শত্রু আছে। তো যার অহংকার সে ভাঙবে, তার পাশাপাশি যার সাথে তার শত্রুতা আছে সে তার পাশের বাড়িতে থাকে এবং সে আইনজীবী। তাদের দুজনের মধ্যে জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে অনেক ঝামেলা হয়েছে, এবং পাশের বাড়ির সেই লোক যেহেতু আইনজীবী, সেহেতু তার উপর এই জিনিসটা যদি অ্যাপ্লাই করা যায় তাহলে সমস্ত কিছুই একসাথে হবে। সে তককে তককে থাকে যে কখন ওই আইনজীবীর উপর সে প্রতিশোধ নিতে পারে এবং এই পরীক্ষাটা করতে পারে। কিন্তু দিন যায়, 1 দিন 2 দিন 3 দিন 1 মাস, কিন্তু সেই ব্যক্তিকে সে একাই পাচ্ছে না। সে সবসময় কারোর সাথে না কারোর সাথে থাকছেই। তো এই ক্ষেত্রে এখানেও পরীক্ষাটা করা সম্ভব হয়নি। এই দিকে তার ধৈর্যের বাঁধ রীতিমতন ভেঙে গেছে। তার তো একজনের অহংকার, দম্ভ সমস্ত কিছু চূর্ণ করতে হবে। তো তাকে তাড়াতাড়ি এই কাজটা করতে হবে। সেভাবে যে দরকার নেই কারোর উপর পরীক্ষা করা, এতে খাজনার থেকে বাজনা বেশি হচ্ছে। এবার সে ডিসাইড করে যে কিছু না হোক, মেইন কাজ করার আগে তার বাড়িতে যে গাছ আছে সেই গাছের উপর সে ট্রাই করবে। সে গাছের উপর কিছু তরল ঢালে এবং সেই তরল ঢালতেই হাসতে শুরু করে। সেই গাছটা অলরেডি একদম মরে যাওয়ার মতন অবস্থায় চলে যায় জাস্ট 2 থেকে 3 দিনের মধ্যে। তার মানে তার পরীক্ষা একদম ফুল প্রুফ কমপ্লিট হয়েছে। এবার কয়েক বছর একটু পিছিয়ে যায়। সালটা ছিল 2007, চিকম্যাঙ্গালুরু। সেখানে একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে সুমনা বড় হয় এবং সে বরাবরই পড়াশুনোতে ভালো ছিল। সুমনার ড্রিম ছিল সে বড় হয়ে কলেজে গিয়ে দেন ওখান থেকে একটা চাকরি নিয়ে বেরোবে, সে চাকরি করবে, সে ওয়ার্কিং লেডি হবে। কিন্তু পড়াশুনোয় সে যতই ভালো হোক না কেন, মধ্যবিত্ত সেই ফ্যামিলি সুমনার কলেজ কমপ্লিটের পরেই তার জন্য পাত্র দেখা শুরু করে এবং পাত্র তারা দেখতে দেখতে কয়েকটা গ্রাম পরে রমেশ বলে একটা ছেলের খোঁজ পায়। রমেশ রঙের ব্যবসা করে, তার রঙের ওয়ার্কশপও আছে।
তো সেই ক্ষেত্রে মোটামুটি সে পয়সা ইনকাম করে। সুমনাকে রমেশের কথা বলা হয়। সুমনা বলে যে আমি কোনো মতে এখন কাউকে বিয়ে করব না, আমি আরও হায়ার স্টাডি করব, দেন চাকরি করব, তারপর বিয়ের কথা ভাববো। দরকার হলে তোমরা যাকে বলছো তাকেই বিয়ে করব, কিন্তু একটা নির্দিষ্ট টাইমের পর। কিন্তু এখানে সুমনার ক্ষমতা কতটা, সুমনার কথা কেউই শোনেনি। দেন সুমনা তাকে বিয়ে করতে বাধ্য হয়। সুমনা আর রমেশের বিয়ে হয়। বিয়েটা হয়েছিল 2008 সালে। 2008 সালে বিয়ে হওয়ার পর 2009 সালে তাদের একটা পুত্র সন্তানও হয়। প্রথম দিকে এই বিয়েটা বেশ ভালোই চলছিল, কিন্তু একটা সময় সুমনা মনে করে এইভাবে ঘরে বসে থাকলে সে কি করে বাঁচবে। সে তো কাজ করতে চায়, সে পয়সা ইনকাম করতে চায়, সে সবাইকে হেল্প করতে চায়। এই কারণে সে তার মা বাবার কাছ থেকে কিছু পয়সা নিয়ে, নিজের কিছু জমানো পয়সা দিয়ে তার বাড়িতেই একটা বিউটি পার্লার খোলে। আশেপাশে যত মহিলা আছে তাদেরকে সে ডেকে ডেকে ফ্রি সার্ভিস দিত, এবং একটা সময় তার বিউটি পার্লারে অনেক লোক আসতে থাকে। সে সেখান থেকে কিছু টাকা কালেক্ট করে তার নিজের জন্য একটা প্রফেশনাল বিউটি পার্লার বানায়। প্রফেশনাল বিউটি পার্লারে আশেপাশের প্রচুর নারী আসতে শুরু করে। সে বেশ লাভজনক একটা ব্যবসা শুরু করেও ফেলে, কিন্তু সমস্ত কিছু ছন্দপতন হতে চলেছিল। জাস্ট 2014 সাল আসে, এবং সেই 2014 সালে এক সকালবেলা সে তার কাস্টমারকে সার্ভিস দিচ্ছে, সে বেশ কয়েকজন এমপ্লয়িকেও রেখেছে। তার মধ্যেই হঠাৎ করে পুলিশ ওই বিউটি পার্লারে আসে। এসে সুমনাকে বলে যে এখানে অবৈধ কাজ কারবার হচ্ছে, তো আমাদের এই বিউটি পার্লারটা চেক করতে হবে। সুমনা তো রীতিমতন অবাক হয়ে যায়। যদিও আমরা কম বেশি জানি অনেক বিউটি পার্লার আছে শহরে যেখানে এরকম অবৈধ কাজকর্ম হয়, কিন্তু সুমনা সে এমন একজন মানুষ ছিল, এবং আশেপাশের মানুষও তাকে এমনভাবে চিনত যে কোনোভাবেই তারা সুমনাকে এরকম ভাবতে পারেনি। সুমনা চেকিংয়ের পারমিশন দেয়, এবং চেকিং শুরু হওয়ার খানিকক্ষণের মধ্যেই ওই বিউটি পার্লারের মধ্য থেকে সিডি বেরোয়, এবং সেই সিডিগুলো কিসের ছিল? কিছু নোংরা সিনেমা সিডি ছিল। তার সাথে সাথে কিছু নিরোধকও বেরোয়। এবার এই জিনিসগুলো দেখে ওই পার্লারে যত কাস্টমার ছিল, যত এমপ্লয়ি ছিল, ইভেন সুমনাও সে অবাক হয়ে যায়। পুলিশ ওই বিউটি পার্লারের সমস্ত এমপ্লয়িদেরকে থানায় নিয়ে যায়, এবং থানায় নিয়ে যাওয়ার পর কোর্টে এদেরকে তোলা হয়, বেইলও তারা পেয়ে যায়। কিন্তু এতে সুমনার রেপুটেশনটা রীতিমতো নষ্ট হয়ে গেছিল। সুমনা এবার কি করবে? সে জেল থেকে বেইল পেয়ে বেরিয়ে এসেছে। অলরেডি তার হাজবেন্ড তাকে তাড়া মারছে। তার হাজবেন্ড আগে থেকেই একটু সন্দেহবাতিক ছিল, এই নিয়ে নানান রকমভাবে ঝামেলাও হয়েছে, কিন্তু সুমনা তার হাজবেন্ডকে বুঝিয়েছে সে সৎভাবে কাজ করে দুটো পয়সা ইনকাম করছে, এতে যেন সে বাধা না দেয়। রমেশের ইচ্ছা না থাকা সত্ত্বেও এই জিনিসে সে বাধা দিতে পারেনি। কিন্তু এই সমস্ত জিনিস হওয়ার পর রমেশ রীতিমতন খেপে যায়। সে বলে যে সুমনা, তুমিও শেষ পর্যন্ত এরকম নোংরামো করছো, এটা উচিত করলে না, আমি তোমার সাথে আর থাকবো না। কিন্তু সুমনার এই সমস্ত কিছু ভাবার আর একদমই টাইম নেই। সে ভাবছে জাস্ট তার বিউটি পার্লারে কে ওই সমস্ত জিনিসপত্র রাখলো, আর দ্বিতীয়ত যেই রেখে থাকুক না কেন তাকে তো তার আইডেন্টিফাই করতে হবে, তার কারণ নিয়ার ফিউচার সে আবারও ক্ষতি করতে পারে। আর সব থেকে বড় চিন্তা যে এই বিউটি পার্লারে আর তো কাস্টমার আসবে না। সে যেমন ভেবেছিল তেমনই তার সাথে হওয়া শুরু করলো। বিউটি পার্লারে কেউ আর আসছে না। তারপর সে আবার আস্তে আস্তে ফ্রি সার্ভিস দেওয়া শুরু করে, আস্তে আস্তে মানুষজন আসতেও শুরু করে। কিন্তু এর মাঝেই সুমনার পার্সোনাল লাইফে অনেক কিছু ঘটছে। রমেশ একদিন সুমনাকে বলে যে সুমনা, আমি তোমার সাথে আর থাকতে পারবো না, তুমি নোংরা হয়ে গেছো। সুমনাকে সে ডিভোর্স দেওয়ার জন্য কোর্টে অ্যাপ্লাই করে। 2015 সাল ফাইনালি সুমনা আর রমেশের ডিভোর্স হয়ে যায়। তাদের যে সন্তান ছিল সে সুমনার সাথে থাকতে শুরু করে।
এতদিন আপনারা বলতেই পারেন যে সুমনা শখে কাজ করছিল, তার কাজ করার কোনো দরকারই ছিল না। কিন্তু এইবার সুমনার সিচুয়েশনটা এমন হয়ে গেছে যে তাকে কাজ করতেই হবে। সে তার সন্তানকে মানুষ করবে কি করে? সে তার হাজব্যান্ড রমেশের কাছ থেকে 1 টাকাও অ্যালিমনি নেয়নি। তার সম্মান আছে, সে অ্যালিমনি কেন নেবে? সে খেটে খাবে। এই জায়গাতে এসে সুমনা বিজনেস করছে, বিজনেস আস্তে আস্তে দাঁড়িয়ে গেছে। আরও কয়েক মাস কেটে যায়। হঠাৎই সুমনা একদিন কাজ শেষ করে তার স্কুটি বার করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। সে জাস্ট বাড়ির গেটের সামনে পৌঁছেছে, বাড়ির গেটটা খুলছে, ওই সময় পিছন থেকে আর একটা স্কুটি তার সামনে এসে দাঁড়িয়ে একটা অ্যাড্রেস জিজ্ঞাসা করে। সুমনা স্কুটিটাকে ধরেই অ্যাড্রেসটা বোঝানো যেই না শুরু করে, অমনি স্কুটির পিছনে বসে থাকা এক ব্যক্তি একটা বোতল বার করে এবং সেই বোতলে সেই যে জলটা ছিল সেটা সুমনার মুখে ছিটিয়ে দেয়। সুমনা চিৎকার করতে থাকে। ততক্ষণে স্কুটি ওখান থেকে পালিয়ে গেছে। আপনারা বুঝতেই পারছেন ওই বোতলে জল ছিল না, ছিল অ্যাসিড। কিন্তু সুমনার সাথে এই কর্মকাণ্ড কে করলো? সুমনাকে প্রতিবেশীরা তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যায়। সুমনার মুখ রীতিমতন পুড়ে গেছে, সে কোনো কথাও বলতে পারছে না, তার গলাও নিয়ার অ্যাবাউট পুড়ে গেছে। কথা না বলতে পারাই এখানে মেন জিনিস। এবার পুলিশের কাজ যে যতক্ষণ না সুমনা কথা বলতে পারছে ততক্ষণ এই কেসটা কে করেছে সেটা খুঁজে বার করা। তারা সুমনার ব্যাপারে যখন শোনে, সুমনার ডিভোর্স জাস্ট আগের বছরই হয়েছিল, তো সেই ব্যাপারে শোনার পর পুলিশ বুঝতেই পারে এটা একটা ওপেন অ্যান্ড শার্ট কেস। সুমনার হাজব্যান্ড রমেশ সেই এই কর্মকাণ্ড আউট অফ জেলাসি হয়তো করে থাকতে পারে। তারা রমেশের বাড়িতে যায়, গিয়ে দেখে রমেশ গায়েব। তো পুলিশ মোটামুটি বুঝেই যায় রমেশ এই কর্মকাণ্ড করে পালিয়ে গেছে। তখন পুলিশের সিনিয়র অফিসার জুনিয়রদের এটাই বলে, কল ডিটেল রেকর্ড বাদ বাকি সমস্ত কিছু দেখে এই রমেশকে যেখান থেকে পারবে ধরে আনো জাস্ট 2 দিনের মধ্যে। এই কথা বলে তারা যখন রমেশের বাড়ি থেকে সবে বেরোচ্ছে সেই সময় বাইক করে একজন ওই বাড়ির সামনে এসে দাঁড়ায়। সে হেলমেট পরে আছে এবং সেই হেলমেটটা খুলতেই পুলিশের দিকে অবাক হয়ে ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে আছে। পুলিশও সেই বাইকওয়ালার দিকে তাকিয়ে আছে। একে অপরকে তারা দেখছে কিন্তু চুপ। সামনে বাইকের উপর আছে রমেশ, যাকে পুলিশ এতক্ষণ ধরে খুঁজছিল। এবার রমেশকে পুলিশ থানাতে নিয়ে যায়, তাকে জিজ্ঞাসাবাদ করে এবং সে বলে যে সুমনার উপর এরকম একটা অ্যাটাক হয়েছে, এটা আমি আপনাদের কাছ থেকেই শুনলাম। থেকে বেশ কয়েক মাস আগে আমাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছিল। তারপর সুমনা কোথায় কার সাথে কি করছে আমি মোটেও জানি না। আমি এটুকু বুঝতে পেরেছি যে সুমনার মোস্ট প্রবাবলি একটা সিক্রেট বয়ফ্রেন্ড আছে এবং ওটা নিয়েই তো ঝামেলা ছিল। পুলিশ এবার তদন্ত করে কল ডিটেল রেকর্ড সমস্ত কিছু দেখে। যে রাতে সুমনার উপর অ্যাটাক হয়েছিল সেই রাতেই কিন্তু পুলিশ এই তদন্তগুলো করছে। দেন পুলিশ রমেশের যে বাইক আছে তার যে সাইলেন্সার আছে সেটাতে হাত দিয়ে দেখে সেটা কত গরম। পুলিশ দেখে খুব একটা বেশি গরম না। কেন গরম না? যেহেতু রমেশ খুব একটা দূর থেকে আসেনি। যদি সুমনার পার্লার বা সুমনার বাড়ির ওখান থেকে রমেশ আসতো তাহলে তার সাইলেন্সারটা অনেক বেশি গরম হতো। নানান জিনিস দেখার পর পুলিশ মোটামুটি কনফার্ম হয় যে রমেশ এই কর্মকাণ্ড করেনি। তাহলে করলোটাকে? সুমনার একটা সিক্রেট প্রেমিক ছিল, এটা তার এক্স হাজব্যান্ড বলছে। তার মানে সুমনার কোনো প্রেমিকই এই কর্মকাণ্ড কি করিয়েছে? সুমনার ব্যাপারে যখন পুলিশ তদন্ত করে তখন তারা দেখতে পায় সুমনার এগেনস্টে একটা কেসও আছে। তার পার্লার থেকে কিছু বাজে সিনেমা সিডি পাওয়া গেছিলো, কিছু নিরোধক পাওয়া গেছিলো। তো সেই কেসে কোনো রকমভাবে তলায় তলায় কোনো কিছু কি হয়েছে যার জন্য সুমনার আজ এই অবস্থা হলো। সুমনা 3-4 দিন হসপিটালে রীতিমতন মৃত্যুর সাথে ফাইট করে এবং শেষমেশ ফাইটে সে জিতেও যায়। সে কথা তো বলতে পারছিল না, কিন্তু তাকে যখন পুলিশ একটা খাতা আর পেন দেয় সে খাতাতে জাস্ট একটা জিনিস লেখে, সেটা হচ্ছে গণেশ।
গণেশ বলে কোনো এক ব্যক্তি আছে যার উপর সুমনার সন্দেহ আছে, বা সুমনা ডাইরেক্ট হয়তো তাকে দেখেছে, কিন্তু এই ব্যাপারে সুমনা তো কিছু বলতে পারছে না। তো পুলিশের এবার মেইন দায়িত্ব হচ্ছে সেই গণেশকে খুঁজে বার করা। চিকম্যাঙ্গালুরুতে যেখানে সুমনার বাপের বাড়ি ছিল সেখানে গিয়ে তদন্ত করতেই তারা জানতে পারে গণেশ বলে এক ব্যক্তি ওই গ্রামেই আছে। এই গ্রামে সে তার ওয়াইফ এবং সন্তানকে নিয়ে থাকে, কিন্তু গণেশের একটা হিস্ট্রি আছে। গণেশের নামে টুকটাক একটা দুটো কেস আছে, এবং তার থেকে বড় কথা যেটা ওই গ্রামের প্রত্যেকটা মানুষ জানে সেটা হলো এই গণেশ একটা সময় সুমনাকে প্রচণ্ড পছন্দ করত এবং তাকে বিয়ে করারও অনেক চেষ্টা করেছিল। অনেকে তো এটাও বলে যে সুমনা রমেশকে বিয়ে করে চলে যাওয়ার পরেও গণেশ কিন্তু সুমনার পিছু ছাড়েনি। সেহেতু এই যে নামটা, সেটার উপর পুলিশের সন্দেহ আরও বাড়তে থাকে। দেন পুলিশ গিয়ে সোজা গণেশকে থানাতে তুলে আনে, কে জিজ্ঞাসাবাদ করে। তাকে জিজ্ঞাসাবাদ করতে সে বলে যে স্যার আমি কেন করতে যাব, নানান কিছু বলে। তখন পুলিশ বলে যে সুমনা তোমার নামটা একটা খাতাতে লিখেছে। তখন সে বলে যে খাতাতে তো অন্য কারণেও লিখতে পারে, হয়তো সে আমাকে লাস্ট টাইম দেখতে চেয়েছে। পুলিশ বুঝতে পারে গণেশকে অত সহজে ভাঙা যাবে না, তো বেটার টু বি তার বাড়িটা সার্চ করা হোক। এবং বাড়িটা যখন গণেশের সার্চ করা হয় তখন পুলিশ দেখতে পায় বাড়ির পাশে একটা গাছ রীতিমতন মৃত। সেটা দেখে পুলিশের না একটু অবাক হয়। পুলিশ ভাবে এই গাছে কি বাজ পড়েছে। ভালো করে দেখার পর তারা বুঝতে পারে যে না, এই গাছে কোনো বাজ পড়েনি। বাজ পড়লে অন্যরকম সাইন সেই গাছে থেকেই যায়। এর গোড়াতে কিছু একটা হয়েছে। গোড়াতে কি পিঁপড়ে জমেছে, পিঁপড়ে কি শিকড় খেয়ে নিয়েছে, সেই জন্য কি এটা হয়েছে। সেটাও চেক করার পর পুলিশ বুঝতে পারে না, গোড়াতে মোস্ট প্রবাবলি বিষ ঢালা হয়েছে। কেউ কারোর বাড়ির গাছ এইভাবে বিষ ঢেলে কেন মারবে। এই ব্যাপারে পুলিশের আরও সন্দেহ যায় এই গণেশের উপর। তারা গণেশকে স্পেশাল টনিক দেয়। গণেশের কল ডিটেল রেকর্ড সেটাও চেক করে। সেটা চেক করতে গণেশের সাথে থাকা আরও 3 জনকে, সাজিদ এবং মাজিদ, এদেরকে অ্যারেস্ট করে থানাতে আনে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করাতে একটা টাইমে তারা ভেঙে যায় এবং তারা বলে যে হ্যাঁ, আমরা রেকি করতে গণেশকে হেল্প করেছিলাম। এবং আরেকজন বলে আমি সেই সময় স্কুটির পিছনে বসেছিলাম এবং আমি অ্যাসিডটা সুমনাকে মেরেছিলাম, আর স্কুটিটা চালাচ্ছিল গণেশ। এইটা শোনার পর পুলিশ যখন গণেশকে পুরো ব্যাপারটা বলে তখন গণেশও স্বীকার করে নেয়। সে বলে আমি অনেক ছোট থেকেই এই সুমনাকে ভালোবাসতাম, তাকে বিয়ে করতে চাইতাম। প্রথমবার তাকে প্রপোজ করি, সে রিজেক্ট করে দেয়। দেন আরও একাধিকবার রিজেক্ট করি, মানতে চাইনি। এরপরে তার বিয়ে হয়ে যায়। বিয়ের পরেও আমি বলি যে তুমি আমাকে বিয়ে করে নাও, কিন্তু সুমনা তখনও তাকে রিজেক্ট করে দেয়। এবং এই জায়গায় এসে আমি এত জ্বলছিলাম, এত হিংসা পরায়ণ হয়ে গেছিলাম যে আমি ভাবলাম যে আমি সুমনাকে বিয়ে করতে না পারি তো সুমনার ক্ষতি করে ছাড়ব। সুমনার যে পার্লার আছে সেই পার্লারের মধ্যে আমি কিছু কাস্টমার পাঠাই এবং সেই কাস্টমাররা সিক্রেটলি কিছু নিরোধক এবং সিডি ওখানে রেখে আসে। তারপর আমি পুলিশকে খবর দিই। পুলিশ ওখানে রেড করে, দেন ওর পার্লারটা কয়েকদিনের জন্য বন্ধও হয়ে যায়। এবং এই জন্যই তার আর রমেশের ডিভোর্স পর্যন্ত হয়। ডিভোর্সের পরেও আমি সুমনার কাছে যাই, কিন্তু সুমনা তখনও আমাকে রিজেক্ট করে দেয়। এবং যখন ও আমাকে রিজেক্ট করে দেয়, এবার আমি ভাবি ওর রূপের অহংকার আমি রীতিমতন শেষ করে দেবো। এবং সেটা করতেই আমি ভাবি কি করে করা যায়। নানান রকম উপায় আছে। আমি খুন করতে চাইনি, তো আমি ভাবি অ্যাসিড মারবো। এবার প্ল্যানিংটা তো করলাম, পরীক্ষা তো করতে হবে অ্যাসিডটা আদতেও কাজ করবে কি না। সেই কারণে আমি ভাবি এক ভবগুড়ের উপর এটা প্র্যাকটিস করব। কিন্তু পুলিশ আমাকে ধরে, ইভেন আমার বাড়ি পর্যন্ত যায়। সেখান থেকে কোনো রকমই বেঁচে ফিরি। এরপর আমার পাশের বাড়ির যে আইনজীবী আছে তার সাথে আমার জমি নিয়ে শত্রুতাও আছে। সে অনেকবার আমাকে কোর্টে টেনেছে, তো তাকেও আমি শেষ করার প্ল্যান করি, কিন্তু ইন দ্য লাস্ট আমি ঠিকঠাক সুযোগ আর পাইনি। তারপর ভাবি যে আর মানুষের উপর ট্রাই করে লাভ নেই, এই গাছের উপর ট্রাই করি। এই কারণে আমার ওই বাড়ির গাছটার মৃত্যু হয়। তারপর ফাইনালি দিন আসে 2015 ডিসেম্বরে সুমনার উপর অ্যাসিড মারি। এবং এই অ্যাসিড মারাতে আমার সাগরেদরা আমাকে হেল্প করেছিল। একজন স্কুটির পিছনে বসেছিল, সে মেইন কাজটা করেছিল, আর আরেকজন টাইম টু টাইম আমাকে সুমনার আপডেট দিচ্ছিল।
তো এরপর এই কেসটা কন্টিনিউ চলতে থাকে, এদের এগেনস্টে চার্জশিট পেশ হয়। পুলিশের কাছে অনেক প্রমাণ ছিল, সেই সমস্ত প্রমাণ পুলিশ যখন এক এক করে রাখে, এদের প্রত্যেকের আজীবন কারাবাস হয়। তো বর্তমানে এরা প্রত্যেকে জেলে আছে। এই ছিল আজকের একটা ট্রু ক্রাইম ঘটনা। এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন এবং অনেক আনন্দে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো একটা ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।